নমস্কার। বৃত্তের বাইরের গল্প পাঠের আসরে আমি ঋতুপর্ণা আবার নিয়ে চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অশনি সংকেতের পঞ্চম পর্ব নিয়ে। গল্প পাঠ, এডিটিং এবং কভার ডিজাইনিংয়ে প্রত্যেকবারের মতো আমি ঋতুপর্ণা। আমার গল্প পাঠ কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে একদম ভুলবেন না। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অশনি সংকেত। আজ পঞ্চম পর্ব। একটু বেলা হলে অনঙ্গবউ রান্না চড়ালে। তারপরে মনে মনে হিসেব করে দেখলে দিন 10-12 পরে চাল একেবারে ফুরিয়ে যাবে। তখন উপায় কি হবে? চাল নাকি হাটে পাওয়াই যাচ্ছে না, সবাই বলছে। আর তার স্বামী নির্বিরোধী মানুষ, কোথা থেকে কি করে জোগাড় করবে এই দুর্দিনে? ভাবলে মায়া হয়। কাপালিদের ছোট বউ চুপি চুপি এসে বললে, বামন দিদি, একটা কথা বলবো, 1 কচি চাল ধার দিতে পারো? মুশকিল করলি ছোট বউ, তোদের চাল কি বাড়ন্ত? মোটে নেই দিদি, কাল ছোলা সেদ্ধ খেয়ে সব আছে। না হয় ছোট ছেলেটিকে 2টি ভাত দিও এখন দিদি, আমরা যা হয় না হয় করবো এখন। অনঙ্গবউ কি ভেবে বললে, একটু দাঁড়া, এসেছিস যখন তখন নিয়ে যা 1 খুঁজি চাল, ওতে আর আমাদের কতদিনে সাশ্রয় বা হতো। দাঁড়া। কাপালি বউ চাল আঁচল পেতে নিয়ে বললে, বামন দিদি, 1 জায়গায় কচুর শাক আছে, তুলতে যাবে বামন দিদি? গ্রামে তো কচুর শাক নেই, যে যেখান থেকে পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে। ওই গাঙের ধারে 1 জায়গায় সন্ধান করেছি, ঢের কচুর শাক হয়ে আছে। দুজনে চলো না, চুপি চুপি তুলে আনি। চল, তবে আজ দুপুরে যাব। চাল তো নেই, যা দেখছি ওই খেয়েই থাকতে হবে 2 দিন পরে। কাপালি বউ হেসে বুড়ো আঙুল তুলে নাচিয়ে বললে, লবডঙ্কা, তাই বা কোথায় পাচ্ছ বামুন দিদি? কেওড়াপাড়ার মাগি মিনসে এসে ওই গাঙের ধারের যত শুশনি শাক, কলমি শাক, হেলেঞ্চা শাক সব তুলে উজোর করে নিয়ে যাচ্ছে দিনরাত। গিয়ে দেখো গে, কোথাও নেই। আমি কি আর খোঁজ করিনি বামুন দিদি? ওই খেয়ে আজ 2 দিন বেঁচে আছি। ওই সব শাক আর ওই ছোলা সেদ্ধ। তোমার কাছে মিথ্যে কথা বলে বড়াই করে কি করবো বলো দেখি? বিশ্বাস মশাইয়ের বাড়ি মিটিং বসেছে। বর্তমান সমস্যা নিয়ে আলোচনার জন্যই মিটিং। তবে কাপালি পাড়ার লোক ছাড়া অন্য কোনো লোক এতে উপস্থিত নেই। ক্ষেত্র কাপালি বললে, এখন ধান আমাদের দেবেন কি না বলুন বিশ্বাস মশাই। বিশ্বাস মশাই অনেকক্ষণ থেকে সেই কথাই বলছেন, ধান নেই। ধান তো নেই, তাই বা দেব কি? আমার গোলা খুঁজে দেখো গে যাও। অধর কাপালি বললে, আমাদের পাড়াটা আপনি কর্জ দিয়ে বেঁচিয়ে রাখুন, আসছেবারে আপনার ধার 1 দানাও বাকি রাখবো না। বিশ্বাস মশাইয়ের বাঁ দিকে গঙ্গাচরণ অনেকক্ষণ থেকে বসে আছে। সে এসেছিল বিশ্বাস মশাইয়ের সাহায্যে ধান চালের একটা কোনো ব্যবস্থা করা যায় কি না সেই চেষ্টায়। এত বড় মিটিংয়ের মধ্যে এসে পড়বে তা সে ভাবেনি। সে চুপ করে বসেই আছে। হঠাৎ তার দিকে ফিরে বিশ্বাস মশাই বললেন, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আপনি এই নিন গোলার চাবি, এদের গিয়ে খুলে দেখান তো ওতে কি আছে। বিশ্বাস মশাই চাবিটা গঙ্গাচরণের সামনে ছুঁড়ে ফেলে দিতেই ক্ষেত্র কাপালি বলে উঠল, গোলা দেখতে হবে না, আমরা জানি ও গোলাতে আপনার ধান নেই। চটে উঠে বিশ্বাস মশাই বললেন, তবে কোথায় আছে? আপনি ধান লুকিয়ে রেখেছেন বাড়িতে। তুমি দেখেছ? দেখতে হবে না, আমরা জানি। কথা শেষ করে ক্ষেত্র কাপালি মিটিং ছেড়ে উঠে গেল। অধর কাপালি অনুনয়ের সুরে বললে, ও বিশ্বাস মশাই, শুনুন না, আপনি পাড়ার মা বাপ, বিপদে যদি আপনি না বাঁচান তবে ছেলেপুলে নিয়ে কোথায় দাঁড়াই বলুন দেখি। অমন করবেন না,
ধানের ব্যবস্থা আজ করে দিতেই হবে আপনাকে। বিশ্বাস মশাই দাঁত খিচিয়ে বললেন, অমনি বলো সবাই, তুমি তো আমার ঘাড়ে ফেলে দিয়ে দিব্যি নিশ্চিন্ত হলে, তারপর ঠেলা সামলাই কে শুনি? ধান আমার নেই, একটু দয়া করুন, একটু আমাদের দিকে চান। আজ 2 দিন বাড়িতে একটা চালের দানা কারোর পেটে যায়নি, সত্যি বলছি। বেশ, তুমি আধ কাটা চাল ঘর থেকে নিয়ে যাও না, তাতে কি, না হয় আমি 1 মুঠো কম খাবো, সে কথা তো বললেই হয়। কি বলেন ঠাকুরমশাই? গঙ্গাচরণ চুপ করে রইল। এ কথায় সায় দিলে পাড়ার লোকে তার ওপর চটে যাবে। সবাইকে নিয়ে বাস করতে হবে যখন, কাউকে চটাতে সে চায় না। সভা বেশিক্ষণ চলল না। বিশ্বাসমশাইয়ের কাছে যারা দরবার করতে এসেছিল সবাই বুঝলে এখানে ডাল গলানো শক্ত, যে যার বাড়ি চলে গেল। গঙ্গাচরণ সুযোগ পেয়ে বললে, বিশ্বাসমশাই, আমি কি না খেয়ে মরব? কেন? বাজারে চাল অমিল, আজ 2 দিন পরে উপোস শুরু হবে, কি করি পরামর্শ দিন। আমার বাড়ি থেকে 2 কাঠা চাল নিয়ে যাবেন, তা দিয়ে কদিন চলবে বলুন তো? কেন? আমার বাড়ির পুষ্টি 2-3 জন, 2 কাঠা চাল নিয়ে কদিন খাবো? আমার স্থায়ী একটা ব্যবস্থা না করলে এই বিপদের দিনে আমি কোথায় যাই বলুন দেখি? পাঠশালাই বা চালাই কি করে? আমার ধান চাল থাকতো তো বলতে পারা যেত, কিন্তু আমার নেই। আজ 2 কাঠা চাল নিয়ে যান, দিচ্ছি। গঙ্গাচরণ চাল নিয়ে চলে গেল। সে রাত্রে বিশ্বাসমশাই আহারাদির পর পুকুর পাড় থেকে গরু আনতে গিয়েছেন, কারণ সেখানেই তার গোয়াল। এমন সময় 2 জন লোককে গাছের আড়ালে দেখে বলে উঠলেন, ওখানে কে? কে ওখানে? তোর বাবা। সঙ্গে সঙ্গে তারা এসে বিশ্বাসমশাইয়ের মাথায় সজোরে 1 ঘা লাঠি বসিয়ে দিলে। এরপর ওরা তাকে পুকুর পাড়ের বাবলা গাছের সঙ্গে মোটা দড়া দিয়ে বেঁধে ফেললে। বিশ্বাসমশাইয়ের মাথার যন্ত্রণা এবং রক্তপাতে বেশিক্ষণ জ্ঞান রইল না। জ্ঞান হয়ে প্রথমেই দেখলেন সূর্যের আলো জানলা দিয়ে এসে পড়েছে। তার বিধবা বড় মেয়ে তার মুখের ওপর ঝুঁকে পড়ে কাঁদছে। বিশ্বাসমশাই বলে উঠলেন, ডাকাত, 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 ডাকাত। বড় মেয়ে সৌদামিনী বললে, ভয় কি বাবা, ভয় কি? আমি যে, এই দেখো, এই দেখো না। বিশ্বাসমশাই ফ্যাল ফ্যাল চোখে সন্দিগ্ধ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে চুপ করে রইলেন। সৌদামিনী বললে, বাবা, বাবা কেমন আছো? বিশ্বাসমশাই একবার ডাইনে বাঁয়ে সতর্কতার সঙ্গে চেয়ে দেখে চুপি চুপি বললেন, সব নিয়ে গিয়েছে। কি বাবা? সেই সব। তুমি কিছু ভেবো না বাবা, সব ঠিক আছে। সেই যা 2.5 তোলা আছে বস্তা, কিচ্ছু নেয়নি বাবা। আমাকে নিয়ে গিয়ে দেখা মা, আমাকে নিয়ে গিয়ে দেখা। সৌদামিনী বাপের মাথায় সস্নেহে হাত বুলিয়ে বললে, তুমি সেরে সেমলে ওঠো, আমি কি মিথ্যে বলছি তোমারে? আড়ার ওপর যে বস্তা রেখিলে তা কেউ নেয়নি। তক্তপোষের তলায় যে বস্তা ছিল, সব ঠিক আছে বাবা, কে নেবে? এই সময় গঙ্গাচরণ ঘরে ঢোকাতে ওদের কথা বন্ধ হয়ে গেল। গঙ্গাচরণ পাশে বসে বললে, কেমন আছেন বিশ্বাসমশাই? ওই আছি একরকম। গঙ্গাচরণ মুরব্বিয়ানা ভাবে বললে, হাতটা দেখি। পরে বিজ্ঞের মতো মুখ করে বিশ্বাসমশাইয়ের নাড়ি পরীক্ষা করে বললে, সৌদামিনী উদ্বিগ্ন সুরে বললে, কিরকম দেখলেন পণ্ডিত মশাই? ভালো, তবে কফের ধাত একটু প্রবল হয়েছে। সৌদামিনী উদ্বিগ্ন সুরে প্রশ্ন করলে, তাতে কি হয়? হবে আর কি, তবে বয়স হয়েছে কি না, কফের আধিক্য। ভালো করে বলুন না,
মানে জিনিসটা ভালো না। বিশ্বাস মশাই স্বয়ং এবার মিনতির সুরে বললেন, আমাকে এবারটা চাঙ্গা করে তুলুন পণ্ডিত মশাই, আপনি 10 সের চাল নিয়ে যাবেন। থাক থাক থাক, তার জন্য কি হয়েছে? সৌদামিনী কিন্তু ব্যস্ত সমস্ত হয়ে বলে উঠল, হ্যাঁ না না না, আজই নিয়ে যাবেন ক্ষণ, ধামা আমি দেব। বিশ্বাস মশাই বললেন, এখন নয়, সন্ধ্যের পরে, কেউ যেন টের না পায়। গঙ্গাচরণ এই অঞ্চলে কবিরাজিও করে, কিন্তু কবিরাজি এখানে ভালো চলে না, কারণ এখানকার সবার ষাঁড়কুমারী মত। সে এক অদ্ভুত চিকিৎসার প্রণালী। জ্বর যত বেশি হোক তাতে স্নানাহারে কোনো বাধা নেই, 2-4 জন সেরেও ওঠে, তবে বেশিরভাগই মরে। তবুও ও মতের লোক কখনো ডাক্তার বা কবিরাজ দেখাবে না, মরে গেলেও না। গঙ্গাচরণ কথাটা জানে, তাই বললে, আপনার সেই ষাঁড়কুমারী মতের ফকির আসবে নাকি? না, সেবার জলজান্ত নাতিটাকে মেরে ফেললে, আমিও মতে আর নেই। ঠিক তো, দেখুন তবে আমি চিকিৎসা করি মন দিয়ে। সৌদামিনী বলে উঠল, আপনি দেখুন ভালো করে, আমি ও মতের আর কাউকে যেতে দেব না বাড়িতে। চাল নিয়ে যাবেন ক্ষণ, সন্ধ্যের পর। দিন 2 পরে বিশ্বাস মশাই একটু সুস্থ হয়ে উঠলেন। একদিন গঙ্গাচরণ গিয়ে দেখলে বিশ্বাস মশাই বিছানায় উঠে বসে তামাক খাচ্ছেন। গঙ্গাচরণ শুনলে এই গ্রাম থেকে বিশ্বাস মশাই উঠে যাচ্ছেন। জিনিসপত্র বাঁধা ছাঁধা হচ্ছে, বাইরে 8-10 খানা গরুর গাড়ির চাকার দাগ। রাত্রে এই গাড়িগুলো যাতায়াত করেছে বলেই মনে হয়। গঙ্গাচরণ বুঝতে পারলে বিশ্বাস মশাই মজুদ ধান চাল সব সরিয়ে দিয়েছেন রাতারাতি। গঙ্গাচরণ বললে, কোথায় যাবেন চলে নিজের গা ছেড়ে? বিশ্বাস মশাই বললেন, আপাতক যাচ্ছি গঙ্গানন্দপুর, আমার শ্বশুর বাড়ি। এ গায়ে আর থাকবো না, এ ডাকাতের দেশ। সামান্য 2-4 মণ ধান চাল কে না ঘরে রাখে বলুন তো পণ্ডিত মশাই? তার জন্য মানুষ খুন? আজ ফসকে গিয়েছে, কাল যে খুন করবে না তার ঠিক কি? না 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 না, এ দেশের খুঁড়ে নমস্কার বাবা। আপনার জমি জমা পুকুর এসবের কি ব্যবস্থা হবে? আমার ভাগ্নে দুর্গাপদ মাঝে মাঝে আসবে যাবে, সেই দেখাশোনা করবে। আমি আর এমুখো হচ্ছি না কখনো, ঢের হয়েছে। ভালো কথা, একটা ভালো দিন দেখে দেবেন তো যাবার। বুধবার সকালবেলা বিশ্বাস মশাই সত্য সত্যই জিনিসপত্র সমেত নতুন গা কাপালিপাড়ার বাস উঠিয়ে চলে গেলেন। অনঙ্গ বউ শুনে বললে, এই বিপদের দিনে তবু ওই একটা ভরসা ছিল, কোথাও চাল না পাওয়া যায় ওখানে তবু পাওয়া যেত। এবার গায়ের খুব দুর্দশা হবে, একদানা ধান চাল কারোর ঘরে রইল না আর। ভয় পড়েই লোকটা চলে গেল। শ্রাবণ মাসের শেষ, বেড়ায় বেড়ায় তিতপল্লার ফুল ফুটেছে। কোচবকের লম্বা শাড়ি নদীর ওপর দিয়ে উড়ে যায় এপার থেকে ওপারের দিকে। অনঙ্গবউ নদীর ঘাটে জল তুলতে গিয়েছে। ভূষণ ঘোষের বউ এক জায়গায় হাবড় কাঁদার উপরে ঝুঁকে পড়ে কি যেন করছে। অনঙ্গবউকে দেখে সে একটু সংকুচিত হয়ে গেল, যেন এই অবস্থায় কারোর সঙ্গে দেখা না হয় ভালো ছিল, ভাবটা এমন। অনঙ্গবউ কৌতূহলের সঙ্গে বললে, কি হচ্ছে গো গয়লা দিদি? ভূষণ ঘোষের বউয়ের বয়স বেশি নয়, অনঙ্গ বউয়ের সমবয়সী কিংবা 2-1 বছরের বড়ও হতে পারে। আঁচলে কি একটা ঢেকে সলজ্জভাবে বললে, কিছু না ভাই, কিছু না। তবে ওখানে কি হচ্ছে? তোমার মরণ? এমনি, তবু শুশনি শাক তুলছি বলে হঠাৎ সলজ্জ হাসি হেসে আঁচল দেখিয়ে বললে, মিথ্যে কথা বলবো না বামুনের মেয়ের সামনে, এই দেখো। অনঙ্গ বউ বিস্ময়ের সঙ্গে বললে, ও কি হবে? হাঁস আছে বুঝি?
গয়লা বউয়ের আঁচলে একরাশ কাদা মাখা গেঁড়ি গুগলি। সে হেসে বললে, হাঁস নয় ভাই, আমরাই খাবো। হ্যাঁ, ও কি করে খায়? এমনি শ্বাস বের করে ঝাল চচ্চড়ি হবে। সত্যি? ও মা, অনেকে খায়, তুমি জানো না? আমরাই শখ করে খাই ভাই। কি করে রাধে আমাকে বলে দিও তো। না ভাই, তুমি খেতে যাবে কি দুঃখে, তোমাকে বলে দেব না। সেদিনই একটু বেলা হলে কাপালিদের ছোট বউ এসে বললে, এক খোঁচে চাল ধার দিতে পারো ভাই, বড্ড লজ্জায় পড়েছি। অনঙ্গ বউ বললে, কি ভাই? আরে ভূষণ কাকার বউ এসেছে দুটো চাল নিতি, দুদিন ভাত পেটে যায়নি, দুটো গেড়ি গুগলি তুলে এনেছে সেদ্ধ করে খাবে, কিন্তু দুটো চাল নেই, আমার বাড়ি এসেছে। তা বলে তুমি খাও ভাঁড়ে জল, আমি খাই ঘাটে। আমারও চাল নেই ভাই। দুটো একটাও হবে না? আছে, দেবার মতো নেই। তোমার কাছে নকুবো না, শের চারের চাল আছে, তবে তা থেকে দেব না গো, 3 বেলার খোরাকও নেই। কপালে বউ বসে পড়ে গালে হাত দিয়ে টেনে টেনে বললে, তাই তো, কি উপায় হবে দিদি? চাল তো কোথাও নেই, কি করি বলো তো? অনঙ্গ বউ বললে, ছিল বিশ্বাস মশাই, তাও ঘরে যা হয় দুটো ধান চাল ছিল, সেও চলে গেল। আমরাও তো তাই বলি, তবে কোন সাহসে চাল বের করে দেব বলো দেখি? তা তো সত্যি কথাই। হঠাৎ অনঙ্গ বউ হেসে বললে, রাগ করলি ভাই ছোট বউ? না ভাই, এর মধ্যে রাগ কিসের? আঁচল পাত, চাল নিয়ে যা। তোমাদের ও যা হয় হবে, তবু থাকতে দেব না, তা কি হয়? নিয়ে যা। দিন কতক পরে চালের ঘোর অনটন লোকের ঘরে ঘরে। প্রত্যেকের বাড়ি এসে চাল ধার চায়। কে কাকে দেবে? অনঙ্গ বউ 2 দিন ছেলেদের মুখে ভাত দিতে পারলে না, শুধু সজনে শাক সেদ্ধ। একদিন এসে কাপালি বউ 2টো শুশনি শাক দিয়ে গেল। একদিন গঙ্গাচরণ কোথা থেকে একখানা থোর নিয়ে এলো। ভাতের ফ্যান চেয়ে ঘরে ঘরে ফিরছে ত্রিপুরা জেলা থেকে আগত মেয়ে পুরুষ। গ্রামে হাহাকার পড়ে গেল। সন্ধ্যা থেকে রামলাল কাপালি এসে গঙ্গাচরণকে চুপি চুপি বললে, পণ্ডিত মশাই, চাল নেবেন নাকি? গঙ্গাচরণ বিস্ময়ের সুরে বললে, কোথায়? মেটেরা বাজিতপুর থেকে আমার শ্বশুর 1 বস্তা চাল নিয়ে লুকিয়ে পালিয়ে এসেছেন আমার বাড়ি। 1.5 মণ চাল, বেনামুড়ি ধানের ভালো চাল। ছোট বউ বললে, বামন দিদির বাড়ি বলে এসো। কি দর? শ্বশুর বলছে 40 টাকা করে মণ। আউশ চালের 40 টাকা মণ? তাই মিলছে না দাদা ঠাকুর, আপনি তো সব জানেন। গঙ্গাচরণ ইতস্তত করতে লাগলো। 2 গাছা পাতলা রুলি আছে অনঙ্গ বউয়ের হাতে, একবার গেলে আর হবে না। কিন্তু উপায় কি? ছেলে পুলেকে বাঁচিয়ে রাখতে হবে তো। বাড়িতে এসে স্ত্রীর কাছে বলতেই তখনই সে খুলে দিলে। 1 মণ চালই এসে ঘরে উঠল। রামলাল কাপালি বলে দিলে, চুপি চুপি নিয়ে যাবেন দাদা ঠাকুর। সন্ধ্যার অনেক পরে চাল নিয়ে আসতে গিয়ে গঙ্গাচরণ ও তার 2 ছেলে পড়ে গেল নিমাই জেলের সামনে। সে নদীতে যাচ্ছে আলোয় মাছ ধরতে। ওদের দেখে বললে, কে? গঙ্গাচরণ বললে, এই আমরা। কে? পণ্ডিত মশাই, পেন্নাময় পেন্নাময়। ওতে কি আছে? ও আছে ধান বুঝি পণ্ডিত মশাই? হ্যাঁ। নিমাই জেলের বিধবা মেয়ে পরদিন ভোর হতে না হতে এসে হাজির। না খেয়ে মারা যাচ্ছে ওরা, 2টো ধান দিতেই হবে। অনঙ্গবাবু মিথ্যে কথা তেমন বলতে পারে না, না ভেবেই বলে বসল, ধান তো নেই ঘরে, চাল এনেছিলেন কিনে উনি।
তাই দুটো দেন না বামুন দিদি, না খেয়ে মরছি। দিতে হলো, ঘরে থাকলে না দিয়ে পারা যায় না। ফলে দলে দলে এ পাড়া ও পাড়া থেকে লোক আসতে লাগলো। কেউ ভাত চায়, কেউ চাল চায় দুটি। 1 মণ চাল 10 দিনে উঠে গেল। মাঝে পড়ে অনঙ্গ বউয়ের শেষ সম্বল রুলি দুগাছা অনন্তের পথে যাত্রা করল। ইতিমধ্যে একদিন ভাতচালা থেকে মতি মুচি নিয়ে এসে হাজির। অনঙ্গ বউ বললে, কিরে মতি, আয় আয় আয়। মতি গলায় আঁচল দিয়ে দূর থেকে প্রণাম করে বললে, গড় করি দিদি ঠাকরুন। কিরকম আছিস রে? এরকম বিচ্ছিরি রোগা কেন? ভালো না দিদি ঠাকরুন, না খেয়ে খেয়ে এমনি দশা হয়েছে। তোদের ওখানেও মন্বন্তর? বলেন কে দিদি ঠাকরুন, অত বড় মুচিপাড়ার মধ্যে লোক নেই, সব পাইলেছে। কোথায়? যে দিকে 2 চোখ যায়। দিদি ঠাকরুন, 7 দিন ভাত খাইনি, শুধু চুনো মাছ ধরতাম আর গেরি গুগলি, তাও এদানি মেলে না। ভাত চালা সে বিলির জল, ঘোল, দই। শুধু দেখো, ওই ওই মুচিপাড়া বাগদিপাড়ার মেয়ে ছেলে বউ ঝি সব সেই 1 গলা জলে নেমে চুলো মাছ ধরছে আর খাচ্ছে, আর ছেলে মেয়েগুলো ডাঙায় বসে কাঁদছে। ওদের মা কাঁচা গেরি গুগলি তুলে ওদের মুখে দিয়ে কান্না থামিয়ে এসে আবার জলে নামছে। কত মরে গেল ওইসব খেয়ে। নেতু বোনার ছোট মেয়েটা তো ধরপর করে মরে গেল পেটের অসুখে। বলিস কি মতি? আর কি বলবো, অত বড় মুচিপাড়া ভেঙে গিয়েছে দিদি ঠাকুর। কেন? সে কোথায় চলে গেল? না খেয়ে কদিন থাকা যায় বলুন? যার চোখ যেদিকে যায় বেরিয়ে পড়েছে। তোমার ভাই দুটো, অমন জোয়ান ভাইপো দুটো না খেয়ে এমনই খ্যাংরা কাটি। তারপর তারপর কোন দিকে যে তারা চলে গেল তা জানি না। ও অমন জোয়ান 2 ভাইপো, আর আর এই দেখো আমার শরীর। হাত দুটো বের করে মতি মুচিনি হাউ হাউ করে কেঁদে উঠল। অনঙ্গবাবু তাড়াতাড়ি ওর কাছে গিয়ে বললে, কাঁদিস না মতি, কাঁদিস নে, জল খা জল খা, একটু গুড় ভাত দেব, কদিন খাসনি রে। মতি 2 হাতের আঙুল ফাঁক করে বললে, 7 দিন। শেষ পর্যন্ত মতি মুচুনির অবস্থা অনঙ্গ বউয়ের মনে ভয় ঢুকিয়ে দিলে। না খেয়েও তাহলে মানুষ কষ্ট পায়, নয়তো ভাত চালার অতগুলো মুচির অবস্থা আজ এরকম হলো কি করে? শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অশনি সংকেত উপন্যাসের 5ম পর্ব। পরবর্তী পর্ব নিয়ে বৃত্তের বাইরে আবার ফিরে আসবে এই চ্যানেলে। ধন্যবাদ।